হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর 19 নম্বর অধ্যায়। ঠিক আছে, অর্থাৎ কষে দেখি 19-এর যে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যার প্রশ্নগুলো আছে বা অঙ্কগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো আজকে। ঠিক আছে, দেখো এই অধ্যায়টি আলোচনা করার জন্য তোমাদের যে যে ফর্মুলাগুলো কাজে লাগবে। আগে আমরা কি করেছি দেখো, আয়তঘন করেছি, তারপরে গোলক করেছি, লম্ববৃত্তাকার চোঙ করেছি, লম্ববৃত্তাকার শঙ্কু করেছি। ঠিক আছে, এই চারটি অধ্যায়ের যে যে সূত্রগুলো তোমরা জানো সেই সূত্রগুলো কিন্তু এখানে কাজে লাগবে। অর্থাৎ আমরা যে চারটি অধ্যায় আগে করেছি পরিমিতির, ঠিক আছে, সেই পরিমিতি সব অধ্যায় বলতে পারো, সব অধ্যায়ের অঙ্ক এখানে আছে, অর্থাৎ মিক্সড করে। ওখানে আলাদা আলাদাভাবে শুধু আয়তঘনের চ্যাপ্টার শুধু আয়তঘন করেছি, শুধু শঙ্কু করেছি, চোঙের ক্ষেত্রে শুধু চোঙ করেছি, গোলকের ক্ষেত্রে গোলক করেছি। আর এখানে কিন্তু সব মিক্সড আছে, সব মানে একসাথেই কিন্তু আমাকে সব সূত্রগুলো এখানে কাজে লাগাতে হবে, যেটা যেটা লাগবে আর কি। অর্থাৎ আমাকে ওই চারটা যদি অধ্যায় ভালো করে আমার না জানা থাকে তাহলে কিন্তু আমি অঙ্কগুলো করতে পারবো না। ঠিক আছে, তো চলো দেখা যাক একের অঙ্কটাতে কি বলছে না। আনোয়ারদের বাড়ির সামনে একটি নিরেট লোহার স্তম্ভ আছে, যার নিচের অংশ লম্ববৃত্তাকার চোঙ আকৃতির এবং উপরের অংশ শঙ্কু আকৃতির। এদের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 20 সেমি, চোঙাকৃতি অংশের উচ্চতা 2.8 মিটার এবং শঙ্কু আকৃতি অংশের উচ্চতা হচ্ছে 42 সেমি। তাহলে 1 ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম হলে লোহার স্তম্ভের ওজন কত হবে তা হিসাব করে দিই। দেখো যেটা বলছিলাম না, যে সব একসাথে করা হবে, মিক্স করে। এখানে যেমন চোঙ আর শঙ্কু একসাথে আমাকে করতে হচ্ছে। তাহলে ধরো এরকম একটা স্তম্ভ আছে, ঠিক আছে, যার নিচের অংশ হচ্ছে কি, নিচের অংশ হচ্ছে চোঙ আকৃতি লম্ববৃত্তাকার চোঙ আকৃতি, আর উপরের অংশটা হচ্ছে তোমার শঙ্কু আকৃতির, ঠিক এরকম। হ্যাঁ, এরপরে দেখো এখানে এই চোঙটার যা ব্যাসার্ধ হবে শঙ্কুরও ভূমির ব্যাসার্ধ তাই হবে। ঠিক আছে, কারণ এখানে চোঙটার যে ভূমিটা আছে শঙ্কুরও ভূমি একই হবে। তাহলে এখানে দেখো ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 20 সেমি দেওয়া আছে, তার মানে এখানে আর ব্যাসার্ধ কত হবে, আর সমান 10 হবে। হ্যাঁ, চোঙাকৃতি অংশের উচ্চতা এখানে এইচটা দেওয়া আছে তোমার, চোঙাকৃতি অংশের উচ্চতা দেওয়া আছে, ধরো এটা আমি h1 ধরছি, এটা সমান দেওয়া আছে ধরো 2.8 মিটার। হ্যাঁ, আর শঙ্কু আকৃতি অংশের উচ্চতা এটাকে আমি h2 ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে শঙ্কু আকৃতি অংশের উচ্চতা দেওয়া আছে 42 সেমি। ঠিক আছে, আর 1 ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম হলে লোহার স্তম্ভের ওজন কত হবে। কি করব, প্রথমে হচ্ছে পুরো স্তম্ভটার আয়তন বের করব। সেটার জন্য কি হবে, দুটো আলাদা আলাদা করে আয়তন বের করবো, তারপর দুটো যোগ করে দেবো। ঠিক আছে, তাহলে লিখব যে স্তম্ভটির, দেখো এভাবে লিখব যে স্তম্ভটির চোঙাকৃতি অংশের ভূমির ব্যাসার্ধ। দেখো ব্যাস দেওয়া আছে 20, তাহলে ব্যাসার্ধ আর সমান কত হবে না, 20/2 সমান হচ্ছে 10 সেমি। ঠিক আছে, এবার দেখো স্তম্ভটির চোঙাকৃতি অংশের উচ্চতা, এটাকে আমি h1 ধরেছি। হ্যাঁ, h1 সমান কত হবে না 2.8 মিটার দেওয়া আছে, মিটার দেশি সেন্টি। ঠিক আছে, এটা সেন্টিমিটারে কত, মিটারটাকে সেন্টিমিটারে নিয়ে গেলে হবে মিটার দেশি সেন্টি, অর্থাৎ এটা মিটার হলো দেশি সেন্টি, 280 সেমি হলো। ঠিক আছে, তো চোঙাকৃতি অংশের আয়তন কত হবে, লিখো আয়তন সমান, চোঙের আয়তনের সূত্র আমাকে জানতে হবে কি হয়, পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে আর স্কোয়ার h1 আছে, হ্যাঁ h1 ধরেছি আমি, পায়ের মান 22/7 ইন্টু আর এর মান কত 10 গুণিত 10 গুণিত এইচ এর মান হচ্ছে 280, 7 8 4 7 28 40 হলো। হ্যাঁ, তাহলে এটা কত হচ্ছে 4 2 8, 4 2 8
তিনটা শূন্য, 88,000 ঘন সেমি। এইটা হলো আমার চোঙাকৃতি অংশের আয়তন। এরপরে আমি করবো কি, শঙ্কু আকৃতি অংশের আয়তন বের করবো। হ্যাঁ, তাহলে এখানে লিখো শঙ্কু আকৃতি অংশের ব্যাসার্ধ। দেখো দুটোর ক্ষেত্রে ব্যাসার্ধ কিন্তু একই হবে, তাহলে আর সমান হচ্ছে 10 সেমি। ঠিক আছে, শঙ্কু আকৃতি অংশের উচ্চতা কত দেওয়া আছে না, শঙ্কু আকৃতি অংশের উচ্চতা দেওয়া আছে তোমার 42 সেমি। হ্যাঁ, তাহলে উচ্চতা এটা h2 আমি ধরেছি, h2 সমান 42 সেমি। তাহলে শঙ্কু আকৃতি অংশের আয়তন কত হবে, আয়তনের সূত্র কি শঙ্কু না 1/3 পাই r স্কয়ার h, 1/3 পাই r স্কয়ার h। হ্যাঁ, এখানে h2 ধরেছি আমি, সমান দেখো 1/3 গুণিত পায়ের মান হচ্ছে 22/7, আর এর মান হচ্ছে 10 গুণিত 10 ইন্টু h2 হচ্ছে 42। হ্যাঁ, 6 7 42, 3 2 6 সমান কত হলো দেখো 2 2 4, হ্যাঁ 22 2 44, এখানে দুটো শূন্য, 4400 ঘন সেমি। এটা হলো আয়তন। অতএব স্তম্ভটির মোট আয়তন লিখবো। ঠিক আছে, তাহলে চোঙাকৃতি অংশের আয়তন পেলাম, শঙ্কু আকৃতি অংশের আয়তন পেলাম, তাহলে মোট আয়তন বের করবো। ঠিক আছে, অতএব স্তম্ভটির মোট আয়তন লিখো, স্তম্ভটির মোট আয়তন সমান কত হবে, স্তম্ভটির মোট আয়তন হবে দেখো ওখানে হচ্ছে আমার 88,000 প্লাস এখানে হচ্ছে 4,400। ঠিক আছে, সমান এটা যোগ করলে হবে তোমার 400, 8 4 12 2, হাতে 1, 8 1 9, 92,400 ঘন সেমি। ঠিক আছে, কি নিয়ম করব এরপর, ঐকিক নিয়মে কি করব দেখো না, এখানে দেওয়া আছে তোমার 1 ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম। ঠিক আছে, 1 ঘন সেমি লোহার ওজন সমান 7.5 গ্রাম। ঠিক আছে, 92,400 ঘন সেমি লোহার ওজন সমান 92,400 গুণিত 7.5 গ্রাম। ঠিক আছে, এটাকে দশমিক তোলার জন্য 92400 ইন্টু এটা 75/100 করতে পারি। ঠিক আছে, সরি 75/10 হবে দশমিক তোলার জন্য, আর ভাজি তো এটাকে ভাগ করে দিচ্ছে 1000 দিয়ে, তাহলে কি হবে না 1000 দিয়ে ভাগ করলে আমার এটা কেজিতে চলে আসবে। ঠিক আছে, তাহলে এখানে দুটো শূন্য কাটো। ঠিক আছে, 5 15 75, 5 20 100, 5 3 15, 5 4 20। ঠিক আছে, 2 দিয়ে কাটো, 2 2 4, 2 4 8, 1 12 2 6 12, 2 2 4, আবার 2 দিয়ে কাটো, 2 2 4, 2 3 6, 2 1 2 সমান হচ্ছে কত না 231 গুণিত 3 কিগ্রা। হ্যাঁ, গ্রামটাকে আমি কিগ্রাতে করেছি কারণ এখানে 1000 দিয়ে ভাগ করে দিয়েছি। 3 1 3, 3 3 9, 3 2 6 সমান 693 কিগ্রা হচ্ছে আমার। হ্যাঁ, তাহলে স্তম্ভটির ওজন হলো 693 কিগ্রা। 2 এর প্রশ্নটাতে কি বলেছে দেখো না, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা দেওয়া আছে 20 সেমি এবং তির্যক উচ্চতা দেওয়া আছে 25 সেমি। উচ্চতা 20 সেমি, তির্যক উচ্চতা 25 সেমি। শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা দেওয়া আছে 15 সেমি হলে চোঙটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। অর্থাৎ শঙ্কুটির যে আয়তন হবে লম্ববৃত্তাকার চোঙটির আয়তনে একই হবে। তাই যদি হয় তাহলে এখানে আমাকে আগে শঙ্কুটির আয়তন বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এটা ধরো একটা শঙ্কু। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাসার্ধ আর, এটা হচ্ছে
এইচ আর এটা হচ্ছে তির্যক উচ্চতা এল। তাহলে এইচ এর মান দেওয়া আছে কত 20 সেমি, এটা 20 সেমি দেওয়া আছে, তির্যক উচ্চতা এল সমান দেওয়া আছে 25 সেমি। তাহলে এখান থেকে আমাকে এই আর এর মানটা বের করতে হবে, মানে ব্যাসার্ধটা বের করতে হবে, না হলে আমি আয়তন বের করতে পারবো না, তাই না? তাহলে এখানে লিখবো যে ধরি শঙ্কুটির ব্যাসার্ধ সমান আর সেমি, ঠিক আছে। এরপরে দেখো শঙ্কুটির অ্যাকচুয়ালি ব্যাসার্ধ মানে এটা ভূমিতলের ব্যাসার্ধ, হ্যাঁ, শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ লিখলে হবে। আর উচ্চতা এইচ সমান, শঙ্কুটির উচ্চতা এইচ সমান 20 সেমি, ঠিক আছে। আর তির্যক উচ্চতা, শঙ্কুটির তির্যক উচ্চতা এল সমান হবে তোমার 25 সেমি, ঠিক আছে। এই যদি হয় তাহলে আমরা কি জানি, দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, তাই না? তাহলে সমকোণী ত্রিভুজের যদি এটা এ ও বি লিখি আমি, তাহলে এই সমকোণী ত্রিভুজের কি হবে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। অতএব আমরা কি জানি না, এল স্কয়ার প্লাস এল স্কয়ার ইকুয়াল টু এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার, তাই না? বা এখান থেকে আমরা লিখতে পারি এল স্কয়ার মাইনাস এইচ স্কয়ার সমানই আর স্কয়ার। বা এল এর মান দেওয়া আছে তোমার 25 তার হোল স্কয়ার মাইনাস এটা হচ্ছে 20 তার হোল স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার। বা এখানে দেখো আর এর মান কত, আর স্কয়ার এল মান কত 25 625 মাইনাস এটা হচ্ছে 400, ঠিক আছে, সমান হচ্ছে আর স্কয়ার। বা এটা বিয়োগ করলে হবে তোমার 225 সমান আর স্কয়ার। বা √225 সমানই হচ্ছে আর, বা 15 সমান হচ্ছে আর, অর্থাৎ আর সমান 15। তাহলে শঙ্কুটির ব্যাসার্ধ আমি পেয়ে গেছি 15। শঙ্কুটির ব্যাসার্ধ কত পেলাম না 15 সেমি। এরপরে শঙ্কুটির আয়তন বের করব, হ্যাঁ। অতএব শঙ্কুটির আয়তন সমান কি সূত্র হয় না 1/3 পাই আর স্কয়ার এইচ সমান 1/3 পায়ের মান হচ্ছে 22/7, আর এর মান বেরোলো 15 ইন্টু 15, উচ্চতা আছে 20, তাই না? এইটা যদি হয় তাহলে হবে তোমার দেখো 3 5 15, ঠিক আছে, সমান হচ্ছে তোমার 5 2 10 1500, 5 2 10 5 20 100 হচ্ছে, তাহলে 1500 এখানে 22, তাহলে সমান হচ্ছে 22/7 গুণিত এটা 100, তাহলে 1500 ঘন সেমি। দেখো আমি এখানে কাটাকুটি করলাম না বা পূর্ণ করতে গেলাম না, কারণ দেখো সুবিধা হবে, এখানে আমার চোঙটার যে আয়তন বলেছে সমান, হ্যাঁ। দেখো ধরি চোঙটির ব্যাসার্ধ, ধরি চোঙটির ব্যাসার্ধ সমান আর, সেমি, ঠিক আছে। আর চোঙটির উচ্চতা দেওয়া আছে এইচ সমান 15 সেমি। তাহলে চোঙটির আয়তন কত হবে, কি সূত্র হয়, পাই আর স্কয়ার এইচ, তাই না? পায়ের মান 22/7, পাই আর স্কয়ার এইচ, পায়ের মান 22/7, আর এর মান জানি না, আর স্কয়ার ইন্টু এইচ মান হচ্ছে 15, এত ঘন সেমি। কিন্তু বলেছে যে চোঙটার যে আয়তন সেটা হচ্ছে শঙ্কুর আয়তনের সমান হবে, তাহলে শর্তানুসারে এটা সমান এই শঙ্কুর আয়তন, তাই না? তাহলে লিখব শর্তানুসারে 22/7 ইন্টু আর স্কয়ার ইন্টু 15 সমানই হচ্ছে তোমার 22/7 ইন্টু 1500, ঠিক আছে। বা আর স্কয়ার ইকুয়াল টু 22/7 ইন্টু 1500 ইন্টু 7/22 ইন্টু 1/15, ঠিক আছে।
22 কাটো, 7 7 কাটো, 15 দিয়ে কাটো, 15 কে 15 100 হলো। বা আর ইকুয়াল টু কত হবে, √100 সমান হচ্ছে 10 সেমি। তাহলে ব্যাসার্ধ পেলাম কত, চোঙটির ভূমিতলের ব্যাসার্ধ পেলাম 10 সেমি। অতএব ব্যাস কত হবে, অতএব চোঙটির ভূমিতলের ব্যাস সমান কি 2 গুণিত ব্যাসার্ধ, তাহলে 2 গুণিত 10 সমান হচ্ছে 20 সেমি। ঠিক আছে, এটা হলো আমার 2 এর অঙ্কটা। 3 এর প্রশ্নটা কি বলছে দেখো না, 24 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্রে কিছু জল আছে। 6 সেমি দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস, 4 সেমি উচ্চতা বিশিষ্ট 60টি নিরেট শঙ্কু আকৃতির লোহার টুকরো ওই জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে জলতলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে। দেখো এখানে ধরো একটা লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্র আছে, এখানে কিছুটা জল আছে। ঠিক আছে, চোঙাকৃতি যে পাত্রটার দৈর্ঘ্যের ব্যাস দেওয়া আছে 24 সেমি ব্যাস দেওয়া আছে। এরপর যে শঙ্কু ছোট ছোট শঙ্কুর টুকরোগুলো ফেলা হচ্ছে, ঠিক আছে, যে শঙ্কুগুলো ফেলা হচ্ছে সেগুলোর প্রত্যেকটার ভূমির ব্যাস দেওয়া আছে 6 সেমি, উচ্চতা 4 সেমি, এরকম 60টা ফেলা হচ্ছে। তাহলে 60টা শঙ্কুর যা আয়তন হবে সেই সম আয়তন জল অপসারিত করবে। আর্কিমিডিসের সূত্র অনুযায়ী যে কোনো তরলে যদি কোনো বস্তুকে বা তরল বা গ্যাসে যদি বস্তুকে আপতিত করা হয়, কি হচ্ছে, ওই বস্তুর যা আয়তন সে তার সমায়তন জলকে অপসারিত করবে। তাহলে এখানে 60টা, ধরো আমি জলতলটা ধরলাম এতটা উঠে গেল, শঙ্কুগুলো দেওয়ার জন্য জলতলটা ধরো এখানে আমি ধরলাম যে 8 সেমি উপরে উঠে গেল। তাহলে 8 সেমি যে জলটা উঠলো, এই জলটার যা আয়তন হবে, ঠিক আছে, মানে এইখান থেকে এইটার যে জলটা আয়তন, মানে উঠে গেল যে জলটা, সেই জলটার যা আয়তন হবে 60টি শঙ্কুর আয়তন তাই হবে। তাহলে দেখো এখানে কি লিখবো না, প্রতিটি শঙ্কুর ভূমিতলে ব্যাসার্ধ r সমান 6/2 সমান 3 সেমি। প্রতিটি শঙ্কুর উচ্চতা এই সমান দেওয়া আছে 4 সেমি। তাহলে প্রতিটি শঙ্কুর আয়তন বের করবো। হ্যাঁ, তাহলে 1/3 পাই r স্কয়ার, এই যেটা আয়তনের সূত্র হয়, তাহলে 1/3 গুণিত পাই মানে 22/7 ইন্টু r মানে 3, 3 গুণিত 3 গুণিত 4 এত ঘন সেমি। তাহলে 60টি কত হবে, এর সাথে 60 গুণ হবে। ঠিক আছে, এত ঘন সেমি। আবার দেখো চোঙাকৃতি পাত্রটি ব্যাসার্ধ আমি ধরে নিচ্ছি এটা R1 ধরছি, তাহলে সেটা 12 সেমি দেওয়া আছে। হ্যাঁ, ব্যাস যেহেতু 24 দেওয়া আছে তাহলে ব্যাসার্ধ 12 হবে। আর ধরি এই জলতলটা হচ্ছে 8 সেমি উপরে উঠবে, তাহলে 8 সেমি জলের যে আয়তন সেটাই হবে 60টি শঙ্কুর আয়তনের সমান। হ্যাঁ, তাহলে শর্তানুসারে পাই r স্কয়ার h, এটা হচ্ছে 8 সেমি জলের আয়তন সমান 1/3, এটা হচ্ছে 60টা শঙ্কুর আয়তন, বা পাই ইন্টু এখানে আর এর মান কত আছে 12 গুণিত 12 গুণিত h সমান 1/3 গুণিত 22/7 গুণিত 3 গুণিত 3 গুণিত 4 গুণিত 60, বা h সমান হবে এখানে 1/3 গুণিত 22/7 গুণিত 3 গুণিত 3 গুণিত 4 গুণিত 60 গুণিত 7/22, এটা উল্টে যাবে গুণিত 1/12 গুণিত 11, এটা কাটাকুটি করলে আসছে তোমার 5 সেমি, অর্থাৎ জলতল 5 সেমি উপরে উঠবে। ঠিক আছে, দেখো এখানে 4 প্রশ্নটাতে কি বলেছে না, একই দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে 5:8। দুটোরই ব্যাসার্ধ একই, উচ্চতা একই। উহাদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত নির্ণয় করো। দুটোরই ভূমিতলের ব্যাসার্ধ একই, একই উচ্চতা দেওয়া আছে। তাহলে দেখো একটা শঙ্কু দেওয়া আছে, আর একটা লম্ববৃত্তাকার চোঙ দেওয়া আছে। দুটোরই কিন্তু ব্যাসার্ধ একই আর উচ্চতাও কিন্তু একই, এটা উচ্চতা। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে কত, 5:8। তাহলে এর বক্রতলের ক্ষেত্রফল কি হয় না 2 পাই আর এইচ, আর এর বক্রতলের ক্ষেত্রফলটা কি হয় পাই আর এল। তাহলে এখানে দেখো প্রথমে দেওয়া আছে কি এখন শঙ্কু দেওয়া আছে, তাহলে শঙ্কুর পাই আর এল ইজ টু 2 পাই আর এইচ সমানই 5:8। ওখান থেকে ক্যালকুলেশন করে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতা অনুপাত অর্থাৎ r/h এর মানটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, ধরি
শঙ্কু ও চোঙের ব্যাসার্ধ ও উচ্চতা, ব্যাসার্ধ হলো কি ব্যাসার্ধ সমান আর একক। ঠিক আছে, শঙ্কু ও চোঙের দুটাই যেহেতু ব্যাসার্ধ এবং উচ্চতা একই, উচ্চতা সমান এইচ একক। ঠিক আছে, অতএব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি হয়, পাই আর এল। অতএব এলটা কি তির্যক উচ্চতা, এখানে এলটা হচ্ছে তির্যক উচ্চতা। ঠিক আছে, তাহলে লিখব যে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হয় তোমার পাই আর এল। ঠিক আছে, আর চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল কি হয় না, চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল সমান হয় 2 পাই আর এইচ, বর্গ একক। ঠিক আছে, তাহলে শর্তানুসারে কি না, শঙ্কুর যে পার্শ্বতলের ক্ষেত্রফল চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল সে দুটোর অনুপাত হয় 5:8। এটাই করবে। তাহলে লিখো শর্তানুসারে করব পাই আর এল ইজ টু 2 পাই আর এল আর 2 পাই আর এইচ সমানই হচ্ছে তোমার 5:8। বা এটাকে যদি বাই করি আমি, কি আসছে দেখো না, পাই আর এল বাই 2 পাই আর এইচ সমান হচ্ছে 5/8। পাই পাই কাটো আর আর কাটো। ঠিক আছে, বা এখানে রয়ে যাচ্ছে তোমার এল বাই 2h সমান হচ্ছে 5/8। বা এখানে 2টা দেখো ভাগ আছে, এটা গুণ করে দিতে আমি পারি, এল বাই এইচ সমান 5/8 ইন্টু 2, তাহলে 2 4 8 হয়ে গেল। হ্যাঁ, এরপরে উভয় দিকে আমি বর্গ করে দেবো। বর্গ করলে কি পাবো না, এল স্কোয়ার বাই এইচ স্কোয়ার সমান পাবো 25/4 × 16। বা আড়াআড়ি যদি গুণ করি আমি কি পাচ্ছি দেখো, 16 এল স্কোয়ার সমান হচ্ছে 25 এইচ স্কোয়ার। ঠিক আছে, বা 16 ইন্টু এল স্কোয়ার মানে কি হয় না, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার হয়, সমান হচ্ছে 25 এইচ স্কোয়ার। বা 16 এইচ স্কোয়ার প্লাস 16 আর স্কোয়ার। কারণ আমরা জানি এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার হয়। হ্যাঁ, তির্যক উচ্চতা স্কোয়ার সমান উচ্চতা স্কোয়ার প্লাস ব্যাসার্ধ স্কোয়ার। বা এটা হচ্ছে 16 আর স্কোয়ার হচ্ছে সমান হচ্ছে 25 এইচ স্কোয়ার। বা 16 আর স্কোয়ার সমান 25 এইচ স্কোয়ার মাইনাস 16 এইচ স্কোয়ার। বা 16 আর স্কোয়ার সমান 16 সকল 9 এইচ স্কোয়ার। ঠিক আছে, বা আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার সমান 9/16। বা আর বাই এইচ সমান হচ্ছে রুট ওভার করলে 3/4। বা আর ইজ টু এইচ সমান 3:4। অর্থাৎ তাদের ভূমিতলের ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত 3:4। 5 প্রশ্নটাতে বলেছে তোমার 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গুলি পাওয়া যাবে হিসাব করে লিখ। হ্যাঁ, 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গুলি পাওয়া যাবে। ঠিক আছে, এখানে লিখবো যে নিরেট গোলকটির ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি। তাহলে নিরেট গোলকটির ব্যাসার্ধ আর সমান 8 সেমি দেওয়া আছে। ঠিক আছে, তাহলে নিরেট গোলকটির আয়তন কত না, আয়তনের সূত্র কি, গোলকের সমান 4/3 পাই আর কিউব ঘন সেমি। হ্যাঁ, তাহলে এখানে 4/3 ইন্টু পাই মানে 22/7
ইন্টু আর কিউব মানে 8 ইন্টু 8 ইন্টু 8 ঘন সেমি। এরপরে দেখো কি বলেছে না, প্রতিটি গুলির ব্যাসার্ধ, প্রতিটি গুলির ব্যাসার্ধ কত দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে 1 সেমি, তাহলে ব্যাসার্ধ হবে আর সমান 1/2 সেমি। ঠিক আছে, তাহলে প্রতিটি গুলির আয়তন কত হবে, 4/3 পাই মানে 22/7 ইন্টু আর কিউব মানে 1/2 ইন্টু 1/2 ইন্টু 1/2 ঘন সেমি। দেখো তাহলে মোট কতগুলো গুলি তৈরি করা যাবে, তো মোট যে নিরেট গোলকটি আছে তার আয়তন এটা দেওয়া আছে, আর প্রত্যেকটা গুলির আয়তন এটা, তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, অতএব মোট গুলি তৈরি করা যাবে, মোট গুলি তৈরি করা যাবে। ঠিক আছে, এটা ভাগ করে দিলে হবে, তাহলে 4/3 ইন্টু 22/7 ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 8 বাই 4/3 ইন্টু 22/7 ইন্টু 1/2 ইন্টু 1/2 ইন্টু 1/2। ঠিক আছে, এটা ভাগ করলেই হয়ে যাবে, করে কাটাকুটি করো, 4/3 গুণিত 22/7 গুণিত 8 গুণিত 8 গুণিত 8 গুণিত 3/4 গুণিত 7/22 গুণিত 2/1 গুণিত 2/1 গুণিত 2/1। ঠিক আছে, তাহলে এখানে দেখো 3 3 4 4 কাটো, 7 7 22 22 কাটো। ঠিক আছে, তাহলে দেখো 8 8 কত, 4 2 8 64 গুণিত 8 আর 2 দুগুণে 4 4 দুগুণে 8, অর্থাৎ 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 8 64 আর এখানে 8 8 64, 64 আর 64 গুণ করো। ঠিক আছে, তাহলে 64 ইন্টু 64, 4 4 16 6 হাতে 1, 4 ছক 24, 4 ছক 24 দুগুণে 48 একে 49 9 হাতে 4, 6 ছক 36 4 40। ঠিক আছে, দেখো দুটো একবারে গুণ করা যায় কিভাবে, দেখো না 4 4 16 6 হাতে 1, এটার সাথে আবার গুণ করো 4 ছক 24, এটার সাথে আবার গুণ করো 4 ছক 24, 24 24 কত হয় 48 আর হাতে 1 49, তাহলে 49 9 হাতে 4, 6 6 36 4 40, অর্থাৎ 4096টি গুলি তৈরি করা যাবে। ঠিক আছে, তো আজ এই পর্যন্ত, পরের দিন আমরা বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব।